বেনারস মহাদেবের প্রিয় শহর। কাশীবাসী হবার ইচ্ছা আমাদের অনেকের মনেই থাকে। আর বেনারস ঘুরতে তো সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর লোকই আসে। এই বেনারসে ঘুরতে এলে অনেকেই সারনাথ ভ্রমণ করতে আসেন। বেনারস থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত এই বৌদ্ধ ধর্মের পবিত্র ভূমি। আর অবশ্যই বেনারস ঘুরতে আসলে সারনাথ ঘুরতে একবার আসবেনই। অসাধারণ সুন্দর জায়গা। সাধারণত সারনাথ ঘুরতে এলে বৌদ্ধ স্তূপ, মিউজিয়াম ঘুরেই সবাই চলে যান। খুব বেশি হলে একটা হয়তো বুদ্ধ টেম্পল দেখে চলে যান। এই ঘষাঘাত চ্যানেলে আমি কোনো ট্যুর ব্লগ করি না। ট্যুর প্ল্যান বা ট্যুর গাইড বা ট্যুর আইটিনিয়ারি বলতে পারেন নিয়ে ইনফরমেটিভ কিছু ভিডিও পোস্ট করে থাকি, যাতে আপনাদের কোনো ট্যুর প্ল্যান করতে খুবই সহজ, নিরাপদ এবং কম টাকা লাগে এবং নির্ঝঞ্ঝাটভাবে ট্যুরটা কমপ্লিট করতে পারেন। আর আজকের এই ভিডিওটাতে বৌদ্ধ ধর্মের পূর্ণভূমি সারনাথ নিয়েই হতে চলেছে। সারনাথের বিশেষ বিশেষ ভ্রমণ স্থানগুলির মধ্যে অন্যতম হচ্ছে ধানের স্তূপ, 2 নম্বর হচ্ছে মিউজিয়াম, 3 নম্বর হচ্ছে চৌখণ্ডী স্তূপ, 4 নম্বর মূল গ্রন্থ কুঠির বিহার, 5 নম্বর থাই টেম্পল সারনাথ, 6 নম্বর জাপানি টেম্পল সারনাথ, 7 নম্বর তিব্বতী টেম্পল সারনাথ এবং 8ম জু। বেনারসে যে একটা চিড়িয়াখানা বা জু আছে এটাও অনেকে জানেন না, সেটা সারনাথেই অবস্থিত এবং খুব সুন্দর জায়গা। জয়েন বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষাঘাতের ট্যুর গাইড অ্যান্ড আইটিনারি নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা চলেছি বেনারস থেকে সারনাথের উদ্দেশ্যে। আর বেনারস থেকে সারনাথের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা করে নিয়েছি অটো। পান্ডেজি আমাদের ড্রাইভার। পান্ডেজির নাম্বার আমি আমার ব্লগে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। আই থিঙ্ক তিনি খুব ভালো লোক হবেন। আর চলুন বাদবাকি কথা সারনাথে গিয়ে হচ্ছে। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষাঘাত। প্রথমেই বেনারস থেকে করে নিতে পারেন অটো বা কার। আমরা অটোই করেছি। অটো ভাড়া আমাদের নিয়েছে 900 টাকা এবং আমার মনে হয়েছে এই 900 টাকাটাই ঠিক ভাড়া এই 11 কিলোমিটার যাতায়াত করার জন্য। আর 11 কিলোমিটার এই রাস্তা চলতে চলতে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই শহুরে কালচার, গ্রাম্য কালচারের একটা মিক্সড মেলবন্ধন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সারনাথে। আর সারনাথে প্রবেশ করার সাথে সাথেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রকৃতি যেন এক অন্য রূপ ধরেছে। শান্ত পরিবেশ, সুন্দর রাস্তা, অনেকটা ইংল্যান্ডের রাস্তাঘাটের মতন তৈরি এইখানকার রাস্তাঘাটগুলো। প্রথমে চৌখণ্ডী স্তূপ দেখে নিতে পারেন। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে ভারতীয়দের জন্য 25 টাকা পার হেড, আর বিদেশিদের জন্য 300 টাকা, আর ভারতীয়দের জন্য 20 টাকা পার হেড, 250 টাকা। অ্যাকচুয়ালি যদি আমরা এখান থেকে না করে একই রকমভাবে যদি স্ক্যানারে টিকিট কাটি তাহলে অনেক কম হবে। আর এটাই হচ্ছে সেই চৌকি, এখান দিয়ে হচ্ছে এন্ট্রি পাস। আর ভেতরটা ফাঁপা ঘর মতন করা আছে, ওপর উঠতে দেয়। আর নিচেরটা হচ্ছে 4 চৌকো এবং ওপরটা হচ্ছে অষ্টকোণী। এটা একটা বৌদ্ধ স্তূপ, 4 সাইডে সবাই ঘোরেন। এরপর আমরা চলে এসেছি থাই টেম্পল দেখতে। আর উল্টো দিকে পার্কিং প্লেসে আমরা রেখে দিয়েছি আমাদের এই ভাড়া করা অটোটাকে। আর এরপর আমাদের পুরো যাত্রাটাই হবে পায়ে হেঁটে। যেখানে গাড়ি রেখেছি অ্যাকচুয়ালি ওইখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন গাইড, আর গাইড নেবে 250 টাকা। তো আমরা গাইড নিই। চলুন দেখাচ্ছি, গাইডের খুব একটা প্রয়োজন হয় না, যাই ভেতরে। আর ভেতরটা কত সুন্দর দেখুন। সামনে অশোক চক্র রয়েছে আর বৌদ্ধদেবের বিভিন্ন ধ্যানমগ্ন মূর্তি দ্বারা এখানে সুসজ্জিত। আর এটা হলো সারনাথের সব থেকে বড় বৌদ্ধ মূর্তি। আর এটা থাইল্যান্ডের যারা বৌদ্ধ ভিক্ষুক আছেন বা তারাই তৈরি করেছেন। আর এখানে এই স্ট্যাচুগুলো সব জায়গাতেই দেখা যায় যে 5 জনকে যে দীক্ষা দিচ্ছেন বুদ্ধদেব, সেটা। আর মন্দিরের ভেতরে অবশ্যই আপনারা সব জায়গাতেই দেখতে পাবেন বৌদ্ধদেবের মানে গৌতম বুদ্ধের জীবন যাত্রা, একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার বিভিন্ন ছবি বা মূর্তি
রাখা থাকে বা আঁকা থাকে এই মন্দিরগুলোর ভেতরে। আর এখানকার পুরো গোল্ডেন মানে একদম সোনালি রঙের হচ্ছে বৌদ্ধ মূর্তিটা, দেখতে অসাধারণ সুন্দর লাগবে এই জায়গাটা ঘুরতে। তো এখন আমরা চলেছি বুদ্ধ মিউজিয়াম এবং বুদ্ধ স্তূপ দেখার জন্য। জাস্ট ওই জায়গাটা থেকে বেরিয়েই বাঁ হাতে একটুখানি আসলেই, আর বোর্ড রয়েছে লেখা, অসুবিধা হবে না। বোর্ডে সমস্ত রকম পথ নির্দেশিকা দেওয়া আছে, কোথায় কি যাবেন টাবেন। তো এখানেও সেম প্রসেস, স্ক্যানার লাগানো আছে, স্ক্যান করে হচ্ছে টিকিট কাটতে হবে। তো আমরা স্ক্যান করে টিকিট কাটছি, আর তাছাড়াও ভেতরেও গিয়েও টিকিট কাটা যায়। তো এই যে আমরা স্ক্যান করে টিকিট কেটে নিয়েছি, আর 10 টাকা পড়েছে। আমরা দুজন আর ছোট বাচ্চা রয়েছি, এটাকে দেখিয়ে এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। তো এখানে সব কিছু লেখা আছে, কোন সালে কোনটা পাওয়া গেছে, কোন ঠাকুরের মূর্তি। অ্যাকচুয়ালি দেখুন এখানে সব ঠাকুরের মূর্তির মুখ কিন্তু ভেঙে দেওয়া। কারা এই কর্ম করেছে সেটা ভিডিওতে বলার দরকার নেই। এটা হচ্ছে নবগ্রহ আর মূর্তি। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ রয়েছে এবং 9টা গ্রহকে রিপ্রেজেন্ট করে যে যে দেবতা, তাদের আর্কিটেক্ট করা রয়েছে এখানটায়। এই হচ্ছে অশোক স্তম্ভ। এটা কিন্তু অশোক দ্বারাই নির্মিত হয়েছিল এই স্তম্ভ, পুরনো মানে পুরো অ্যান্টিক জিনিস, কোনো রকমভাবে নতুনভাবে তৈরি করা কিছু নেই, তাই কিছুটা ভেঙে গেছে। এটাই হচ্ছে সেই অশোক স্তম্ভ। আর এখানে রয়েছে বিভিন্ন বৌদ্ধিস্ট মূর্তি। যদি আপনারা তার সম্বন্ধে যদি আপনারা ডিটেল কিছু জানতে চান, তাহলে এই স্ক্যানারগুলো রয়েছে, স্ক্যানারে স্ক্যান করে আপনারা জানতে পারবেন। মিউজিয়াম দেখার পর, মিউজিয়াম এক্সপ্লোর করার পর আমরা এখন চলেছি সেই ধ্বংসস্তূপ, মানে যেখান থেকে এই মিউজিয়ামের জিনিসপত্রগুলো উঠেছিল। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট যেখান থেকে এগুলোকে খনন কার্যের মাধ্যমে বার করেছিল এবং ওখানে সংরক্ষিত করা হয়েছিল সেই জায়গাটায়। এবং এই জায়গাটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা আমাদের এই ভ্রমণের জন্য এবং বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ভিক্ষুকদের জন্য। চলুন যাওয়া যাক সেখানে। স্ক্যান করে টিকিট নিয়ে ঢোকার পর এখানে ওই বারকোডটাকে দিয়ে কনফার্মেশন দেওয়ার পর আমরা ভেতরে চলে এসেছি, ঢুকে পড়েছি। আর ভেতরে ঢুকে আমরা এখন এখানে রয়েছি। আর যদি কেউ নর্মালি টিকিট কাটেন তাহলে 25 টাকা পার হেড এখানকার এন্ট্রি ফি, আর অনলাইনে কাটলে 5 টাকা কম হয়, 20 টাকা পার হেড। আর এটাই সেই ধ্বংসস্তূপ। এখান থেকে দেখানোর চেষ্টা করছি পুরো ধ্বংসস্তূপটাকে। দেখুন এই হচ্ছে পুরো সেই ধ্বংসস্তূপটা। আর এখানে অনেকটাই ভেতরে যাওয়ার পর বুদ্ধ স্তূপটা দেখা যাবে। অ্যাকচুয়ালি ঠিক এরম জায়গায় রয়েছে স্তূপটা। চলুন ভেতরে যাই আর দেখাই। তো এই জায়গাটা সুন্দর, খুব দেখতে সুন্দর লাগবে এবং ফটোগ্রাফির জন্য খুব ভালো জায়গা। আর এই যে দেখছেন যে স্তূপগুলো, এগুলো সবই খনন কার্যের ফলে বেরিয়েছে এবং এর নিচেও আরও অনেক কিছু রয়েছে, মানে ফিল আপ করা রয়েছে দেখানোর জন্য জাস্ট। আর দূরে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে শান্তিস্তূপ। ব্যাপারটা হচ্ছে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভের পর এসছিলেন এবং তার 5 জন শিষ্যকে এখানে বসে তিনি দীক্ষা দিয়েছিলেন। এবং তার মৃত্যুর বহু বছর পর যখন সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তখন তিনি এসে এই স্তূপ তৈরি করেছিলেন। এটা একটা সলিড স্তূপ, কোনো দরজা জানলা সেরকমভাবে নেই, ফাঁকা নেই। আর এটা শুধুমাত্র এদিক থেকে দেখতে অনেকটা শিবলিঙ্গের মতন বা বেলনের আকৃতি। আর এখানে একটা মোটামুটি উঁচু জায়গা পেয়েছি যেখান থেকে পুরো সারনাথকেই দেখানো সম্ভব বলে আমার মনে হলো। আর সেখান থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো জায়গাটা কত সুন্দর দেখতে, এই ধ্বংসস্তূপের এই জায়গাটা অ্যাকচুয়ালি। আর এখানেই খনন কার্য করা হয়েছিল এবং যেগুলো পাওয়া গেছে সেগুলো তো আমরা মিউজিয়ামে দেখলামই। আর যেই যে স্তূপটা দেখছেন এর উচ্চতা প্রায় 61 মিটার, মানে 200 ফুটের ওপরে দাঁড়াচ্ছে। প্রায় 3 দিয়ে গুণ করলে 3 6 18, হ্যাঁ প্রায় 200 ফুটের কাছাকাছি হচ্ছে এই স্তূপটার উচ্চতা। আর এটা সম্রাট অশোক তৈরি করেন। অ্যাকচুয়ালি এই জায়গায় গৌতম বুদ্ধ যখন দীক্ষা দান করেন 5 জনকে, তখন এখানে ছোট ছোট কুটির ছিল, সাধন ভজন এগুলো করতো। এবং সবথেকে বড় কথা হচ্ছে সেই সময় এখান দিয়ে হচ্ছে ধুনো, চন্দনের ইত্যাদির গন্ধ বেরোতো। পরবর্তীকালে বিন্দুসারের আমলে এগুলো তৈরি হয় এবং অজাতশত্রুর আমলে এগুলো প্রায় ধ্বংসপ্রাপ্তি হয়।
দেখুন এখানে সাইডে ছবির দ্বারা প্রদর্শিত করা রয়েছে যে খনন কার্যের সময়কাল কীরকম ছিল, কোন জিনিসটা কোথায় রাখা হয়েছে, এরকমভাবে পাওয়া গেছিলো অশোক স্তম্ভটাকে, সেটা মিউজিয়ামে রয়েছে। এবং এই জায়গাটা ছিল এরকম জঙ্গলময়, জঙ্গলি হয়ে গেছিলো সেটাকে। অ্যাকচুয়ালি না, আমি 1907 যখন এখানে এসেছিলাম তখনও কিন্তু এই জায়গাটা ঠিক এরকমই ছিল, মানে এরকম খণ্ডর টাইপের জায়গা ছিল। এখন বর্তমান যে যুগে, মানে এখনকার সময়ে গভর্নমেন্ট কিন্তু এটাকে এত সুন্দর তৈরি করেছে। এই যে সুন্দর, এখন যেরকম দেখছেন সেরকম ছিল না, এই রকম টাইপের জায়গা ছিল ঠিক। আর এখন এটাকে এই রকম সুন্দর তৈরি করা হয়েছে। এখন আমরা চলে এসেছি মূল গন্ধকুটির বিহার দেখতে। জায়গাটা খুব সুন্দর এবং জাস্ট যে ধ্বংসস্তূপটা দেখলেন তার পাশেই, ওয়াকিং ডিস্টেন্সেই পড়বে। আর এই মন্দিরে ঢোকার সাথে সাথে একটা বড় ঘন্টা আছে, ওই যে দেখুন ঘন্টাতে, এই ঘন্টাটা, এই ঘন্টাটার ভেতরটা কিন্তু ফাঁকা, এবং ঘন্টার ভেতরে যে ঘন্টিটা থাকে সেটা নেই। আর মন্দিরের ভেতরে এই সুন্দর চিত্রকলা প্রদর্শিত রয়েছে, মানে আঁকা হয়েছে। এটা একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে জাপান থেকে একজন এসে এই চিত্রগুলি অঙ্কন করেছিল দেয়ালে, যেটা সম্পূর্ণই হচ্ছে, আগেও যেটা বলেছি, যে গৌতম বুদ্ধের জীবন কাহিনী বর্ণিত করে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখানে সুন্দরভাবে অঙ্কন করা রয়েছে। এবং তার কালার অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই রয়েছে, একদম নতুন তৈরি এই মন্দিরটা। এবং মন্দিরের ভেতরে গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে, এবং এই যে মূর্তিটা দেখুন, এই মূর্তিটা সম্পূর্ণই দেখতে সোনার মতো লাগলেও অ্যাকচুয়ালি সেটা নয়, রংটা সোনার মতন করা। আর বাইরে এই চাকাগুলো বৌদ্ধ ধর্মের সব জায়গাতেই দেখা যায়, বৌদ্ধ মন্দিরগুলোতে। আর এখানে ওই মূর্তিগুলো বলছিলাম যে 5 জন শিষ্যকে যে তিনি জ্ঞান প্রদান করছেন, সেই মূর্তিগুলো সব মন্দিরে রয়েছে। আর এই বিশাল ঘণ্টাটা রয়েছে। এরপর আমরা চলে এসেছি এখন জাপানি মন্দিরে। সেম ব্যাপার, যে মন্দিরগুলোর নাম বলছি এখানে, থাই, জাপানি, তিব্বতিয়ান, সবগুলোই সেই দেশের বৌদ্ধ ভিক্ষুকরা তৈরি করেছেন এখানে, মানে সেই ট্রাস্টটি তৈরি হয়েছে। আর প্রত্যেকটা মন্দিরেই আপনি তাদের দেশের ছোঁয়া পাবেন। যেমন ধরুন এই মন্দিরটা জাপানি মন্দির বলে, এই মন্দিরটাকে দেখতে অনেকটা জাপানের বাড়িগুলোর মতন। আর এর ভেতরে বুদ্ধদেবের একটা শোয়ানো মূর্তি রয়েছে, যেটা হচ্ছে সম্পূর্ণ কাঠের দ্বারা নির্মিত হয়েছে। এখন আমরা চলে এসেছি তিব্বতিয়ান টেম্পল সারনাথের মধ্যে। আর তিব্বতিয়ান টেম্পল সেহেতু দলাই লামার ছবি তো থাকবেই, সেটাই রয়েছে এখানে। মন্দিরটি খুব সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো, শান্ত পরিবেশ। আর এখানে না সময় কাটাতে বেশ ভালো লাগবে আপনাদের। আর এই সব কিছু দেখার পর আমরা এখন এসেছি জু, যেটা সব থেকে বেশি আকর্ষণ। আর এখানে টিকিটের মূল্যগুলো দেয়া রয়েছে, একবার দেখে নিতে পারেন। আর এই জুয়ের মধ্যে পাখি, ক্রোকোডাইল, হরিণ, কালো হরিণ, নানা রকমের জিনিস আপনারা দেখতে পাবেন। বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে জায়গাটা। এবং বিশ্বাস করুন, সারনাথে এই সমস্ত জায়গাগুলো না দেখলে না সারনাথ দর্শন যেন ইনকমপ্লিট থেকে যায়। তাই দেখুন, খুব সুন্দর, অবশ্যই আসবেন এই সারনাথে। তো কেমন লাগলো এই সারনাথ দর্শন? যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। টাটা, ভালো থাকবেন, জয় হিন্দ।